গল্পের নাম অনুবন্ধ আয়াস, লেখা এফ আমৃত, পর্ব সংখ্যা 23। পরিবেশটা কোলাহলপূর্ণ। আমি অনুষ্ঠানের এক কোণে দাঁড়িয়ে আছি। এদিক ওদিক তাকিয়ে লোকজনের আনাগোনা দেখছি। ইবু এসেছে, আদিত্য ইবুর সাথে নিরিবিলি জায়গা বলে গল্প করছে। ইবুর গাড়িতেই আমরা এসেছি। প্রথমে তো আদিত্য কিছুতেই কথা বলবে না, কিন্তু ইবুর কাছে হেরে গেছে। অনেক কষ্ট করে রাগ ভাঙিয়েছে তার। আমার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে রৌদিক। আজ তার বান্ধবীর জন্মদিন, অথচ আমায় বলেছে তার বন্ধু। আচ্ছা, রৌদিক তো আমাকে বলেনি, বলেছে আদিতা। আদিতা কি মিথ্যা বলছে, নাকি রৌদিক এটা বলতে বলেছে? কি আদিক্ষেতা! আমার অনুমতি না নিয়েই টানতে টানতে নিয়ে গেছে রৌদিককে। বিরক্ত লাগছে আমার। বাড়িতে থাকলে এতক্ষণ ঘুমের দেশে পাড়ি জমাতাম। মুখ ভার করে রইলাম। ওয়েটারকে ট্রেন নিয়ে যেতে দেখে ডাক দিলাম। এক গ্লাস সফট ড্রিঙ্ক নিয়ে খাওয়ার চেষ্টা করলাম। দেয়ার ঘড়ির কাঁটা তখন কাটায় কাটায় 12টা। একটু জোরে ঢক ঢক করে বেজে ওঠে। আমি হকচকে গেলাম। গ্লাসের কিছুটা আমার শাড়ির উপরে পড়ল। আমি চিন্তিত হয়ে পড়লাম। ডান পাশে তাকালে রৌদিককে দেখা গেল না। আদিতা ইবুও নেই। সবাই নিজ নিজ কাজে ব্যস্ত। কেক কাটার সময় হয়ে গেছে। 12টায় এক কাটবে। সবাই তোড়জোড় করতে ব্যস্ত। ধীরে ধীরে আঠালো হয়ে আসছে শাড়ি। একজন মেয়ের কাছ থেকে ওয়াশরুম কোন দিকে জেনে নিলাম। অতঃপর পা টিপে টিপে সেদিকে গেলাম। ফাঁকা হয়ে গেছে আশপাশ। শাড়ির আঠালো অংশ ধুয়ে বেরিয়ে এলাম। বিপত্তি বাঁধল অন্য জায়গায়। প্রায় অর্ধেকটা ভিজিয়ে ফেলেছি। ভিড়ভাট্টার দিকে আর পা বাড়ালাম না। উল্টো দিকে হাঁটা দিলাম। পাশেই সিঁড়ি পেয়ে গেলাম। সিঁড়ি বেয়ে ছাদে গিয়ে দাঁড়ালাম। প্রচণ্ড দক্ষিণে হাওয়া বইছে, মনে হচ্ছে এই বুঝি উড়িয়ে নিয়ে গেল। লোমকূপ পর্যন্ত দাঁড়িয়ে গেছে। এক কোণে রেলিংয়ের উপর গিয়ে বসলাম। এদিকটায় কেউ নেই বিদায় মনে মেজাজ একদম ফুরফুরে। দূরে অস্পষ্ট নদী দেখা যাচ্ছে। ছোট নদী হতে নৌকা চলাচল করে শুধু। নিবু নিবু আলো জ্বলছে। এভাবে কেটে গেল কিছু সময়। নিচে যেতে ইচ্ছে করছে না, তাই নিচে বসে পড়লাম। রেলিংয়ে মাথাটা এগিয়ে দিলাম। ঘুম ঘুম আসছে। ধীরে ধীরে তলিয়ে গেলাম অটল নিদ্রায়। জানা নেই কতক্ষণ এভাবে ঘুমিয়েছিলাম। ঘুম ভাঙলো হাতে টান পড়াতে। হাত ধরে টেনে ফেলে দিল মাটিতে। অকস্মাৎ ঘটা ঘটনায় আমি হতভম্ব। ঘুমের রেশ কাটতে কাটতে বেগ পেতে হলো আমাকে। কোনোভাবে বেশ কিছুটা ছিলে গেছে। জ্বলছে প্রচুর। আমার সামনে রৌদিক দাঁড়িয়ে আছে। ক্ষিপ্ত তার দৃষ্টি। মাথার উপর খোলা আকাশ দেখতে বোধগম্য হলো ব্যাপারটা। উঠে বসার চেষ্টা করতে হাঁটুতে টান পড়লো। চাপা আর্তনাদ করে উঠলাম। জায়গাটাও প্রচুর চলছে। তবুও দাঁতে দাঁত চেপে উঠে বসার চেষ্টা করলাম। কি বলবো খুঁজে পেলাম না। শুনছেন? বাক্য শেষ করার আগে গাল কাঁপিয়ে চড় পড়ল। পুড়ে উঠল জায়গাটা। গালটা ডান দিকে ঘুরে গেল। আপনা আপনি হাত গিয়ে ঠেকলো বাম গালে। আহা করে উঠলাম। বাকশক্তি হারিয়ে গেল। চোখে কোনো অশ্রু চিকচিক করছে। এই বুঝি গড়িয়ে পড়ল। রৌদিক আমার বাহু ধরে ঝাঁকানিতে ঝাঁকাতে বলল, শান্তি পেয়েছ তুমি? প্রাণটা জুড়িয়েছে? কেন এখানে এসেছ? আমাকে শাস্তি দিতে? মানছি, আমি আমার কথা রাখিনি। বন্ধুদের সাথে একটু ব্যস্ত হয়ে গেছিলাম। তাই বলে তুমি এখানে এসে ঘুমিয়ে থাকবে? হ্যাভ এনি আইডিয়া কতটা ভয় পেয়েছিলাম? রৌদিক আমাকে ছেড়ে উল্টো করে ঘন ঘন শ্বাস নিচ্ছে। দেখে বোঝা যাচ্ছে কতটা রেগে আছে। অনুশোচনা হলো আমার। ঠিকই তো, কেন চলে এলাম এখানে?
আমারও তো প্রচণ্ড রাগ লাগছিল। পার্টিতে এনে দাঁড় করিয়ে রেখেছে, তিনিই বা কী করতেন? বার্থডে পার্টিতে মানুষ আসে কেন? একটু আড্ডা দিতে, বন্ধুদের সাথে আনন্দ করতে। তিনি যখন আমাকে বলেছিল যাওয়ার দরকার নেই, তখনই আমার আসা উচিত হয়নি। আমাকে খুঁজতে খুঁজতে হয়তো পুরোটা সময় কেটে গেছে। আম সরি রোদিক, রিয়েলি সরি। কিছু বলার ক্ষমতা নেই, তবু বিড়বিড় করে শুধালাম, শুনছেন? একদম চুপ, একটা শব্দ মুখ থেকে যাতে না বের হয়। মাথা নিচু করে চুপচাপ গাড়িতে গিয়ে বসবে। আমার মন মেজাজ ভালো নেই। একটা শব্দ করলে আমার থেকে খারাপ কেউ হবে না। আউট। আমি মাথা নিচু করে শাড়ির আঁচল টেনে চলে এলাম। চুপচাপ গাড়ির কাছে গেলাম। আমাকে দেখে আদিতা নেমে এলো। উত্তেজিত হয়ে বলল, কোথায় গেছিলিস তুই? জানিস তোকে খুঁজতে খুঁজতে ভাইয়ার কী অবস্থা হয়েছিল? ইবু ভাইয়া, আপনি একটু সামনের সিটে বসবেন প্লিজ। আদিতা আর ইবু নিজেদের মধ্যে চাওয়াচাওয়ি করে গাড়ি থেকে নেমে ফ্রন্ট সিটে বসলো। আমি পিছনে বসতে ওদিকে সে উপস্থিত হলো। ড্রাইভিং সিটে বসে কঠিন ভাষায় বললেন, ঢং না করে সামনে এসো। চোখের পানিটুকু মুছে নিলাম। আমি ঢং করছি? এটা রোদিক বলতে পারলো। আমি যাব না, কিছুতেই যাব না। রোদিক লুকিং গ্লাসে আমার দিকে তাকিয়ে বলল, 10 সেকেন্ড সময় দিলাম, এর ভিতরে না আসলে হাত ধরে টেনে গাড়ি থেকে বের করে দেবো। এখানে ফেলেই চলে যাব। আমি প্রত্যুত্তর করলাম না। ধীরে ধীরে নেমে রোদিকের পাশে গিয়ে বসলাম। রোদিক আমার দিকে তাকায়নি। আমি বসতেই ড্রাইভ করতে লাগলেন। অনেকক্ষণ না খাওয়াতে মাথা ঝিমঝিম করছে। হাঁটু হাতের কোণে জ্বলছে, সাথে যুক্ত হয়েছে গাড়ি ঝাঁকুনি। কান্নার পরে চোখে ঝাপসা দেখছি। সিট বেল্ট না লাগানোর ফলে শরীরে ভারসাম্য বজায় রাখতে ব্যর্থ হচ্ছে। অসাবধানতায় রোদিকের হাতের উপর হাত রাখলো। রোদিক হাতের দিকে না চেয়ে হাতটা ছুঁড়ে ফেললেন। গাড়ি যত চলছে তত অস্বস্তি বেড়ে চলেছে আমার। আমি নিশ্চুপ স্তব্ধ, মাথাটা রোদিকের কাঁধে রাখলাম। তিনি আমাকে তোয়াক্কা করলেন না, ধাক্কা দিয়ে ফেলে দিলেন। মাথা গিয়ে ঠেকলো গাড়ির সাথে। ভনভন করে উঠল মাথাটা, ব্যথাটা চারা দিয়ে উঠল, গা গুলিয়ে এলো। তৎজলদি গাড়ির কাজ করলাম। গাছের ফাঁক দিয়ে মুখ খেলিয়ে দিতে বমি করে দিলাম। গাড়ি তখন চলন্ত। আদিত্য চিৎকার করে গাড়ি থামাতে বলল। রোদিক কিছু বলার নিমিত্তে পিছন ফিরতে থেমে গেল। নিষ্পলক ভঙ্গিতে চেয়ে থেকে চোখ সরিয়ে নিল। অন্য দিকটার কাজ খুলে বাইরে তাকিয়ে মৃদু শব্দ বলল, ঢং। ভাইয়া, তুই দেখতে পাচ্ছিস মেয়েটা অসুস্থ, তবুও বলছিস ঢং? কি দিয়ে গড়া তুই? আদিত্য ব্যাগ থেকে পানির বোতল বের করে এগিয়ে দিল। মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আমি পানির সাহায্যে কুলি করে বললাম, আমি তো ঢং করছি, তুমি কেন বুঝতে পারছো না আদিত্য আপু? তোমার ভাই এত সুন্দর বুঝে গেল, তার বোন হয়ে তুমি বুঝতে পারছো না? কথার মাঝে ফোড়ন কেটে বলেই বউ, থামো তো তোমরা। আগে বল তোমার কি হয়েছে? আমাকে উদ্দেশ্য করে বউ, বেশিক্ষণ না খেয়ে থাকলে এমন হয়, তবে এতটা হয় না। তোমার ভাই ঢং মনে করে ধাক্কা দেওয়ার পরে এমন হচ্ছে। আমার কথার মাঝে রোদিক নেমে গেল। বিকট শব্দ দরজা বন্ধ করে দিল। কেঁপে উঠলাম আমি। আমার পাশের দরজা খুলে গম্ভীর কণ্ঠে বলে, নামো। পরক্ষণে হাত ধরে টেনে নামালেন। ভারসাম্য বজায় রাখতে গাড়ি ধরে দাঁড়ালাম। রোদিক এবার আমায় তার বুকের সাথে জড়িয়ে নিলেন। সরে আসার প্রয়াস করলাম, রোদিক ছাড়ল না। ইবুকে উদ্দেশ্য করে বলে, তোমরা যাও, আনিতাকে বাড়িতে পৌঁছে দিও। আমাকে নিয়ে উল্টো পথে হাঁটা দিলেন। আমি বুক থেকে মুখ তুলে বিড়বিড় করে বললাম, বিশ্বাস করুন, মাথাটা প্রচুর ব্যথা করছে, হাঁটতে কষ্ট হচ্ছে। সত্যি বলছি, আমি আর একটি কথা বলবো না প্লিজ। আশেপাশে কোনো দোকান এই সময় খোলা নেই। সামান্য একটু দূরে
ট্যাঙ্কের দোকান খোলা আছে, সেখান থেকে কিছু খেয়ে নিতে হবে। তারপরে বাড়ির পথে হাঁটা ধরবো। মিনিট পাঁচেক পর আমরা এসে উপস্থিত হলাম দোকানের সামনে। অনেক অনেক খদ্দেরের ভিড়। দিক আমাকে নিয়ে বেঞ্চিতে বসলেন। 2 কাপ চা এবং বনরুটি অর্ডার করলেন। আমাকে বসতে বলে চলে গেলেন তিনি। দক্ষিণে হাওয়াতে ফলের সুবাস আসছে, তবে ভিড়ের কারণে সুবাস ঠিকভাবে কানের দোরগোড়ায় পৌঁছাচ্ছে না। এত ভিড় দেখে আমার মনে অনেক প্রশ্ন। আচ্ছা, এরা কি রাতে ঘুমায় না? আচ্ছা, এই দোকানটা কতক্ষণ খোলা থাকে? রোদে এই দোকানে সন্ধ্যার ভিড় কোথায়? রোদে গেল কোথায়? ফুলের সুবাস কান দিক থেকে ভেসে আসছে, ইত্যাদি ইত্যাদি।